আসসালামু আলাইকুম। ট্যুরস 98 এর পক্ষ থেকে আমি মাসুদুর রহমান আবার একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি সিলেট, দেখাবো সিলেটের তিনটি স্থান: মাঝার, ভোলাগঞ্জ সাদা পাথর এবং জাফলং। এই তিনটি স্থান ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো এবং কথোপকথন চলবে। আপনারা আমার সাথে দেখতে থাকুন। এই তিনটি দর্শনীয় স্থান অনেকে অনেকভাবে দেখিয়েছে, আজ আমি আমার মতো করে দেখাবো। আপনারা দেখতে থাকবেন আমার সাথে এবং এর সৌন্দর্য সম্পূর্ণ যেভাবে আছে সেভাবে তুলে ধরার চেষ্টা করব। কোনো রকম প্রাকৃতিক কোনো ইমেজ দেওয়া হবে না। ঠিক যেমনটি আমি দেখবো ঠিক তেমনটি আপনাদের দেখাবো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমি চেষ্টা করি ছোট ছোট করে কিছু দেখানোর, আর নিজেও দেখি। আসলে ঘুরে বেড়ানোটা আমার শখ থেকেই, যেহেতু সিস্টেম আছে সেই সিস্টেমকে কাজে লাগিয়ে ইউটিউবের মাধ্যমে আমার এই প্রচারণা, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সাভার থেকে যাত্রা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের চিত্র। আমরা প্রথমে যাচ্ছি সিলেট এবং সিলেটে মন্টানা সামনে গাড়ি থেকে আমরা নেমেছি। এই সেই মন্টানা রেস্টুরেন্ট, যেখানে ভালো খেতে পারবেন আপনারা আসলে। এবং সকাল প্রায় 6টা বাজে, অনেক ভোরেই আমরা এসেছি, মানুষ অনেক আছে। আসলে একটি দর্শনীয় স্থান, তার সাথে পুণ্যের একটা ব্যাপার আছে। আশা করি হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন। মানুষ অনেক সকাল সকালই এই মাজারটিতে আসে, হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার। আশেপাশে পর্যাপ্ত থাকার জায়গা আছে, হোটেল আছে, এখানে এসে আপনারা থাকতে পারবেন, চাওয়ালার কাছ থেকে চা নিতে পারবেন। আসলে বন্ধুরা, ঘুরে বেড়ানো তো শুধু নয়, চেষ্টা করা হয় কিছু দেখানোর। এখানে আসলে প্রচুর জায়নামাজ, তসবিহ, এই ধরনের প্রোডাক্টগুলো খুব ভালো পাবেন। দাম খুব বেশি না, একটু দরাদরি করে নিতে পারলে ভালো দামে আপনারা নিতে পারবেন বন্ধুরা। তার সাথে আরও রয়েছে বাচ্চা কাচ্চাদের খেলনাপাতি জিনিস। যদি বাচ্চা কাচ্চার সাথে থাকে তাহলে সেটাও আপনারা দেখে শুনে নিতে পারবেন। হোটেলগুলোতে 2500 থেকে 3000, উপরে আরও 5-6 হাজারও আছে। এই সর্বনিম্ন 2000-এর মধ্যে হোটেলে থাকতে পারবেন। আর যারা নতুন আসবেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ সব জায়গায় যেমন ভালো মানুষও আছে, তার সাথে সাথে কিছু ভালো লোকও আছে, যারা যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই তো দরগায়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার। এই ফটক দিয়ে ভিতরে ঢুকতে হয়। তার সাথে মাঝে মাঝে কিছু বড় বড় হোটেলও আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা আসলে খুঁজে বেড়াতে না হয়, এই হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, যা বলছিলাম, আমি সাধারণত নিজে ট্রাভেল করি, ঘোরাঘুরি করি, এবং যা দুই চোখে যা ভালো লাগে আমার দেশের আল্লাহর সৃষ্টি দেখানোর চেষ্টা করি। এই তো এখনই আমি আপনাদের সামনে সরাসরি, আমার পিছনে আমার লোকজন আছে। আমরা আজকে 3টা গাড়ি আসছে লোকজন বোঝাই করে। প্রথমে আমরা এই মাঝার জিয়ারত করব, মাঝার জিয়ারত পরেই আমরা এখান থেকে ভোলাগঞ্জের দিকে রওনা দিব। এই মুহূর্তে যেহেতু শাহজালাল মাঝারে আছি, মাঝারের কিছু কথা না বললেই নয়, যে কথাগুলো আমাদের অনেকের জানা নেই। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনুমানিক জন্ম 1271 খ্রিস্টাব্দ, ইয়েমেন। ইন্তেকাল 1346 খ্রিস্টাব্দ, মাঝার সিলেট, বাংলাদেশে। উনি এখানে এসেছিলেন প্রায় 360 জন আউলিয়া ও সঙ্গী সহ বাংলায় আগমন করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। সে সময় সিলেটে অঞ্চলে রাজা গৌর গোবিন্দ শাসন করতেন এবং সেখানে ইসলাম বিস্তৃত ছিল না। ইতিহাস অনুযায়ী দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এর সেনাপতি সেকান্দার গাজী 1303 খ্রিস্টাব্দের দিকে সিলেট অভিযানে নেতৃত্ব দেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ও তার সঙ্গীরা এই অভিযানে অংশ নেন। যুদ্ধে গৌর গোবিন্দ পরাজিত হলে সিলেটের ইসলামের শান্তিপূর্ণ প্রচার শুরু হয়। সেই থেকেই সিলেট এই
শহরে ইসলামের প্রচার চলতে থাকে আর ধীরে ধীরে গড়ে ওঠে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে মাজারটির মতোই। কি আমাদের খাওয়ার জন্য তাহলে দেন, সবাই অল্প অল্প করে দেন। কেজি 200 টাকা। কতটুকু দেবো? ঘি দিয়ে করা, তেল তেল দিয়ে। এত দাম কেন? অল্প করে দেন সবাইকে। কেমনে কি বলেন দেন আপনি। আমি জানি না। কেজি 200 কতটুকু দিব আপনি বলেন। কে দিতেছে না, আমাকে 50 টাকা দেন, আমরা সবাই অল্প করে ঠিক এইটাই তো। আর এখানে তো সুন্দর লাগতেছে না? ঠিক দেন। এই যে হালুয়া বিতরণ চলছে, আপনি নেন। বিশাল হালুয়া। ভিউয়ার্স, হালুয়া খাওয়ার পরে আমরা আসলাম সেই মনকাটা হোটেলে। নাস্তা করার পরে চা পালা চলছে এবং এখানে আমরা চা শেষ করে রওনা দিয়ে দিব ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আমাদের আপাতত মাঝারের পরিদর্শন শেষ। এখন মুহূর্তে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভোলাগঞ্জের রাস্তা দুপাশ প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর, আসলে রাস্তাটিও সুন্দর। দূর থেকে অনেক দূরে পাহাড়ের মতো দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই পাহাড়ের কুলেই যাব। যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে গাড়ির ভিতরে আমাদের আজকের পাইলট এবং আমাদের যে কোঅর্ডিনেটর বাবু, সে অ্যারেঞ্জ করেছে সম্পূর্ণ এই ভিজিটের। তার আমাদের সুদক্ষ পরিশ্রম এবং দক্ষতা এবং তার অক্লান্ত চেষ্টার ফলে আমাদের এই ভ্রমণ সম্ভব হয়েছিল। এর জন্য আমাদের এই বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই বাবু আমাদেরকে আরও ভালো ভালো ভ্রমণ উপহার দিবে সামনে। তো যা বলছিলাম, রাস্তা চলে যাচ্ছি আর দুপাশের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখতেছিলাম। আসলে দেখবো ভোলাগঞ্জের উদ্দেশ্যে। চোখ বারবারই তাকাচ্ছে পাহাড়ের দিকে, খুঁজে বেড়াচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। আমরা অনেকটাই কাছে চলে এসেছি। তো বন্ধুরা, যখন আপনারা আসবেন তখন আপনারাও গাড়ি থেকে এই চমৎকার ভিউটা উপভোগ করতে পারবেন। আশেপাশে তেমন বাড়িঘর ছিল না, কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য তাতে ভরপুর ছিল, স্বপ্নময় ছিল দুপাশের প্রাকৃতিক পরিবেশ। তো বন্ধুরা, চলুন আমরা সামনে এগোতে থাকি এবং আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, ভোলাগঞ্জের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাতে থাকি। এই শুনতে শুনতে আমরা ভোলাগঞ্জ পৌঁছে যাব। সিলেটের উত্তর পশ্চিম কোণে মেঘালয়ের পাহাড় ছুঁয়ে থাকা এক বিস্ময়কর হলো ভোলাগঞ্জ। সেখানে পাইন নদীর বুকে ছড়িয়ে আছে অসংখ্য সাদা পাথর, যেন নদীর বুক ঝরে পড়া চাঁদের টুকরো। এই সাদা পাথর শুধু পাথর নয়, এদের আছে নদী, পাহাড় আর মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক নীরব গল্প। অনেক অনেক আগে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ের ঢল পিয়াইন নদীকে বানিয়েছিল দুর্দান্ত। বর্ষার সময় পাহাড় ভেঙে নামতো বিশাল বিশাল পাথর। দীর্ঘ পাথর পাড়ি দিয়ে নদীর স্রোতে সেই রুক্ষ পাথরগুলোকে ঘষে মেজে মসৃণ করে তুলত। বছরের পর বছর ধরে এই যাত্রার শেষ পাথরগুলো রুক্ষতা হারিয়ে হয়ে উঠত দুধ সাদা চকচকে আজকের ভোলাগঞ্জ সাদা পাথর। ভিউয়ার্স, বলতে বলতেই চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরের বাস স্ট্যান্ডে। এখানে নেমেই তার আশেপাশে চারপাশ চিরসবুজে ভরপুর, এক মুগ্ধতা ছড়িয়ে আছে। তাই দেখার চেষ্টা করছিলাম আমি, মাসুদুর রহমান। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে পর্যাপ্ত খাবার হোটেল রয়ে গেছে, আপনারা চাইলে এখানে এসে দুপুরের খাবার দাবারও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই পথ ধরে আমরা আস্তে আস্তে এই ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে হেঁটে যাচ্ছি। আমি যা বলছিলাম বন্ধুরা, সাদা পাথর ভোলাগঞ্জের এই পাথরের রং নাকি নদীর ধৈর্যের স্মারক।
যত কষ্ট, যত ঘর্ষণ, শেষে ততই নির্মলতা। তাই ভোলাগঞ্জের সাদা পাথর শুধু সৌন্দর্যই নয়, সহনশীলতার প্রতীকও বলে এই এলাকার লোকজন। কালের সাথে সাথে মানুষ এই পাথরের সাথে জীবিকা জুড়ে নেয়। কেউ পাথর ভাঙে, কেউ বাছাই করে, কেউ নৌকায় করে নিয়ে যায় দূর শহরে। কিন্তু বিকেলের আলোয় যখন পাহাড়ের ছায়া নদীতে পড়ে আর সাদা পাথরগুলো সোনালি আভায় ঝিলিমিলি করে, তখন মনে হয় এই জায়গা শুধু শ্রমের নয়, স্বপ্নেরও। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, ভোলাগঞ্জ কিন্তু শুধু একটি স্থান নয়, একটি দর্শনীয় স্থান নয়, একটি স্বপ্ন। তো বন্ধুরা চলুন আমরাও দেখতে থাকি সেই স্বপ্ন কত সুন্দর হয়। এখন ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছে। এখন আমরা নৌকা ভাড়া করে 8 জন এক নৌকায় সাদা পাথর দেখে আবার ফিরবো, আবার চলে আসবো নির্দিষ্ট জায়গায়। ওকে, টাটা। টাটা। আমাদের টিকিট কাটা শেষ, টিকিট কেটে আসছে আমাদের বাকি যারা 2 জন আছে। ওই তো টিকিট ওকে। এখন আমরা পানির দিকে এগিয়ে যাচ্ছি, এই তো। ওই তুলি আমাদের মাঝি পপকর্ন। হ্যাঁ, ওই যে মাঝি মাঝি যেটা অ্যালার্ট করবে সেইটাই। আর ডুবে গেলে তো গেলামই। না, ডুবে যাওয়ার ভয় নাই। হ্যালো ভিউয়ার্স, ভাসিয়ে দিলাম নৌকা। পিয়ান নদীর বুক চিরে যাচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এই নদীর বুক চিরে গিয়ে কিছুদূর সামনে গিয়ে দেখা পাবো আমরা সেই সাদা পাথরের উপর সেই ঝলমলে পানি। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই মুহূর্তে কথা আমি আর না বলি। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমাদের সেই সাদা পাথরের মসৃণ পানির কূলে। তো আসলে নৌকায় ভাসতে ভালোই লাগছে, অনেক নৌকা একসাথে রানা দিয়েছে। এটা একটু শীতকাল বিধায় এই নৌকা দিয়ে যেতে হচ্ছে। সামান্য একটু হয়তো হেঁটেও যেতে হবে। কেউ একজন বলছিল আমাদেরকে যে আপনার দেখে যাচ্ছেন এখানে নৌকা ছাড়া হেঁটেও যাওয়া যায়। পরবর্তীতে আমি দেখলাম, লক্ষ্য করলাম যে পাহাড়ের গা ঘেঁষে এখন আর দিয়ে হেঁটে আসা যায়, কিন্তু অনেকটা দূরত্ব বোঝায় সবাই নৌকাটা ইউজ করে এবং এখানে নৌকাটা জার্নি হয়ে যায়, সেটা একটা মজার ব্যাপার থাকে। তো বন্ধুরা দেখতে থাকেন। আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 2টা নৌকা খুব কাছাকাছি এসে ধাক্কাধাক্কি করছিল, অনেকে আমরা ভয়ও পাচ্ছিলাম। পরবর্তী দেখলাম এখানে খুব বেশি একটা পানি নেই। তো যাই হোক বন্ধুরা, আপনারা যখন আসবেন সাঁতার না জানলে একটু ভয়ের ব্যাপারটা থাকবেই। আমরা খুব শিগগিরই পৌঁছে যাব। এখান থেকে নেমে হেঁটে হেঁটে আরও কিছু দূর যেতে হবে। আমাদের যে মাঝি উনি এটা বলছিলেন আমাদেরকে। তো বন্ধুরা তাহলে দেখতে থাকি। ভোলাগঞ্জ সাদা পাথর আমরা অলরেডি নেমেও গেছি। পানি কোথায়? হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে হয়তো সামনে পেয়ে যাব। আশেপাশে পাহাড়, সাদা বালু চকচক করছে, পানি, সব মিলে আসলে এক মনোমুগ্ধকর দৃশ্য। ডাব কত? 100, 120।
সবার তো 150 টাকা তো ডাব খেয়ে যেতে হবে। তো আসো কোথায় মনোরম জায়গায় এসে ডাব খেলাম, ডাবের শ্বাস আসলে অনেক টেস্ট, পিছনে ঘোরা দেখে অনেকটা রাজা রাজা মনে হচ্ছিল। আসলে ঘুরতে আসা দরকার আছে, হাত পা ভালো থাকতে বন্ধুরা সবাই আসেন, ঘুরেন, দেশটাকে দেখেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া যাওয়া দরকার নেই, কত সুন্দর দেশ, আর কি দেখবেন। আসবেন, খাবেন ডাব, ডাবের আঁশ। যারা আসছে ওই যে তারা সবাই ডাব খাচ্ছে, আর এই যে উনি আমাদের ডাব খাওয়াইছে, এই যে সবাই ডাব। ডাব ভালো ছিল মামা, বলে দাও এখানে এখানে সবাই ডাব খাবে, সবাই ডাব খাবে। গুড, এই তো হ্যাঁ। আয় তোর বাড়ি কই? গুচ্ছগ্রাম। তুই সবাই টাটা দে, আসলে 10টা দেখা হবে। হ্যাঁ খাবি? খা একটু, তুই একটু খাবি, একটু খাই। আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে? ওই যে আমরা এখন যাচ্ছি সাদা পাথর। সাদা পাথর, এই যে সাদা পাথর অনলাইন টাইম এই যে সাদা পাথর, আর এই যে আমরা চলে আসছি, তাই তো? বালুতে হাঁটা খুব কষ্ট, কিন্তু ওই যে অনেকে দেখায় হাইটে আসতে পারবেন, আমার মতো হলে হাইটে আসা একটু কষ্টকর হয়ে যায়। একটু আর কি। চ্যানেলে সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন। টোটাল নাই, খালি করলে হবে না তো, যা বলবো সেটাই সাবস্ক্রাইব করা লাগবে। হ্যাঁ ভাই, সব দিতে হবে যেহেতু চার্মিং ছিল। হাঁটার পথে পাবেন এরকম দোকান, খেতে পারবেন ডাব, কেনাকাটা করতে পারবেন আচার, আরো সেজুতু, সিলেট, চা পাতি, এই তো আচার, প্রসাদনী, আরো যা যা আছে। লাইন ধরে দেখা যায়, যত দূর দেখা যায় তত দূরে এরকম দোকানপাট আছে। এগুলো কি সব ইন্ডিয়ান? যে ইন্ডিয়ান প্রোডাক্ট আঙ্কেল, হ্যাঁ ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট এগুলো, বুঝছেন? তাই? আপনি ব্যাংকে খুলে নিতে পারেন, কোলতাতে কোনো সমস্যা নাই। এটাও ইন্ডিয়ান? যে পেঁয়াজ হ্যাঁ, যে ইন্ডিয়ান প্রোডাক্ট এই জায়গায়। কত পেঁয়াজ কত রে? পেঁয়াজ 60 টাকা। হ্যাঁ 60 টাকা চুলোটা, 60 টাকা, চুলোটা বেশি হয়ে গেল না? এইটা 60 গ্রামে 60 টাকা, বুঝছেন? হ্যাঁ। 100 গ্রামেরটা 100 টাকা। এটা এত বেশি যাচ্ছে কেন? বেশি না, এইদিকে মালের দাম 5 আগস্টের হ্যাঁ, এই 2 মাস আগে বন্ধ হয়েছিল যে আমাদের ডাব কত করে? যৌথ বাজার, এটা বন্ধ। এই যে এত কষ্ট করে বালু টালু বাইরে আসলাম, কম নিবা না? ডাব কত? ওইটা 50 টাকা আঙ্কেল, আর বড়টা? বড়টা 300 টাকা আনতে পারবেন। 100 টাকা নাই। ওটা 3 পিস আছে ভিতরে। কমাটামে রাখো, আর নেবে তো সবাই। কি নিতে আগে দেখেন আমরা কিনে আগে দেখলে কমায় রাখবে। জি ওটা কি হ্যালো ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে অনেক দূর দলগতভাবে হাঁটছিলাম, আশেপাশে দোকানপাটের সাথে কথা বলছিলাম। আপনারা দেখতেই পেলেন এখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, জানি না কীভাবে এটা পাওয়া যায়। তো যাই হোক, আমরা চেষ্টা করবো আমাদের দেশীয় পণ্য ব্যবহার করতে, যেহেতু এখানে পাওয়া যায়, শখের বসে দু একটা কিনতেই পারেন, সমস্যা। তারপরেও আমার খুব জানতে ইচ্ছে করলো এই পণ্যগুলো কীভাবে এখানে আসে, এই কোশ্চেনটা কর্তৃপক্ষের কাছে থাকলো আমার। আসলে এই যে হ্যাঁ, সবার আগে দেশ কথাটা তো সবার মাথায় থাকে, আমার মাথায় আবার একটু বেশি আছে। এখানে আবার রিয়াল। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, আমরা মনে হয় পাথরের কাছে চলে এসেছি। পাথরের আলাদা একটা গল্প আছে, সেটাও বলবো, দেখতে থাকো। এইসব ক্লায়েন্ট মাছ ধরে আছে, তাহলে তো এই সাবস্ক্রাইব না করলে হবে? আছে তো 6টা-8টা ভোটার। অনেকগুলো ভোটার আছে। এই জায়গা পানি হলে হ্যাঁ, সুন্দর লাগে। এখন পানি নেই, পানি ছাড়া। আমার একজন বলছে সব এই পাথর হাতছাড়া হয়ে গেছিল। এই পাথর কেমন করে হাতছাড়া হয়ে গেল?
সেটা আমরা নিউজে দেখছি, জানি, ওটা না বলি থাক। এখন অনেক পাথর আছে মোটামুটি। পাথরের অবস্থান ঠিক নেই। কিছু ভালো মানুষ পাথরগুলো সরাই ফেলছিল, পরবর্তীতে সেই পাথরগুলো আবার এনে এখানে দেওয়া হয়েছে। এটা আমরা নিউজ থেকে পেয়েছি, দেখেছি, জানি। তো এই মুহূর্তে আছি আমি ভোলাগঞ্জ সাদা পাথর। তো বন্ধুরা, এই মুহূর্তে এখানে পানি নেই, পানির একদমই নেই, একদম শুকনো। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ, আমি ঘুরে দেখাই যদি আপনাদের একবার। তো অ্যাকচুয়ালি এখন আর পানি নেই, অনেক দূরে পানি আছে, আমরা সেই পানির সন্ধানে এগিয়ে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনও দেখেননি, সাবস্ক্রাইবও করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। পরবর্তীতে আমরা আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। ছেলেকে নিয়ে আসলাম না রে, এই দেখো আব্বা। পাশে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, পাহাড়, পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সামনে কিছু পানি আছে, সেই পানির দিকে এগিয়ে যাচ্ছি। অনেক দূর হাঁটলাম, কিছুদিন নৌকা দিয়ে আসার পরও অনেক রাস্তা হাঁটতে হলো। দেখা যাক। গুড গুড। বন্ধুরা দেখতে পাচ্ছেন, করবে নাকি, করবে নাম্বার নাকি, তাই কো নামলে এক জায়গায় রাখি। মালামাল সেক্টর কালামারি চাবি আপনাদের হাতে, আর যদি ফিট বানানোর তো ফিটে মালামাল নিতে আপনারা বসতে পারেন। এই মুহূর্তে পানির সামনে, এই যে সামনে পানি, সবাই মোটামুটি পানিতে নামছে, কিন্তু পানি অনেক কম। আসলে তো শুকনার সিজন, পানি একটু কমই থাকে। তো যারা নেমেছে তারা বলছে খুব ঠান্ডা পানি, পর্যাপ্ত ঠান্ডা। তো আমরা এখনো নামিনি, নামার চেষ্টা করতেছি। গোসল করো, আমাদের একজন অলরেডি গোসল করতেছে। পানি পর্যাপ্ত ঠান্ডা, যার কারণে আমরা বসে আছি, আমরা দেখতেছি। কঠিন অবস্থা, পানি এই যে পাশ থেকে আসতেছে, এই যেখান থেকে পানি আসতেছে। দুজন আমরা এখানে বসা, আমাদের আর গোসল করা হচ্ছে না। আমরা ওই পা ভিজাচ্ছি, এই মধ্যে শেষ হয়ে যায়। এই যে আমাদের পা, আমরা ভিজাভিজি পা, এছাড়া আমাদের আর কোনো অপশন নাই। হ্যাঁ নিছি নিছি, তোমাদের নিছি। হ্যালো ভিউয়ার্স, সেই কাঙ্ক্ষিত পানির দেখা যখন মিলল, তখন আজ ভোলাগঞ্জ পর্যটকদের কাছে এক মুগ্ধতার নাম। স্বচ্ছ নদীর জল, পাহাড়ের নিরাপত্তা আর সাদা পাথরের বিস্তার, সব মিলিয়ে যেন প্রকৃতির খেলা এক জীবন্ত গল্প। যে গল্প বলে যায়, সময় আর স্রোত মিললে সাধারণ পাথর হয়ে ওঠে, উঠতে পারে অনন্য সৌন্দর্যের প্রতীক। ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ফিরতে শুরু করলাম। এবার উদ্দেশ্য জাফলং। আবার সে নৌকা স্পিডে চলছে। এবার বোধ কোনো সামনে কোনো পাহাড় নেই। এবার আমাদের বাংলাদেশ পিছনে ফিরে রেখে আসলাম। বন্ধুরা, আমার নৌকায় যারা আমার সাথে ছিলেন তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, এরাই আজকে আমার নৌকার সঙ্গী। আমরা ফিরছি, উদ্দেশ্য এখন জাফলং। আমাদের সাথে চলতে থাকুন, আমরা আস্তে আস্তে সেই জাফলংয়ের কাছেই চলে যাব, দেখাবো জাফলংয়ের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা, ভোলাগঞ্জ শেষে চলে আসছে জাফলং। দূর থেকে দেখতে পাচ্ছেন অনেক নিচে
সেই নদী, সেই পিয়াং নদী এখানেও। জাফলংয়ের সেই দুই পাশে ভারতের অবস্থানরত পাহাড়, মাঝখানে আমাদের লোকজন দেখেন বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে হেঁটে আসছে, মাথায় বড় বড় গাঁটটি বস্তাও রয়ে গেছে। কিন্তু কিসের গাঁটটি বস্তা এগুলো তা জানার খুব চেষ্টা করলাম, পরে বুঝতে পারলাম সবই কম্বল। এবং তারা বলছিল এগুলো ইন্ডিয়ান কম্বল। তো এখানেও আমার সেই একই কথা, কিভাবে আসছে এই কম্বল, কেনই বা আসছে। তো বন্ধুরা, সেই প্রশ্ন থাকলো সবার কাছে। তারপর আস্তে আস্তে নিচ দিকে নেমে মানুষজন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, সেটাও দেখতে পাচ্ছিলাম। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সিলেটের কোলে পাহাড় আর নদীর মিলন স্থলে গড়ে উঠেছে জাফলং, এক নামেই প্রকৃতির ইতিহাস আর মানুষের জীবনের গল্প। খাসি জয়ন্তিকা পাহাড়ের পদদেশে তিয়ান নদীর তীরে জাফলং শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি সময়ের স্রোতে গড়ে ওঠা এক জীবন্ত ইতিকথা। যাই হোক বন্ধুরা, জাফলং এর গল্প শোনালাম। এখানে যা যা পাওয়া যায় তা দেখতেই পাচ্ছেন, মশলা থেকে শুরু করে কম্বল, চাদর সবই পাওয়া যাচ্ছে এখানে। আপনারা আসলে এখান থেকে এগুলোও কেনাকাটা করতে পারবেন। তবে ওই যে একটা কথা, কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তো যাই হোক, আমরা খুঁজে বেড়াচ্ছি এখানে সেই নদী, যে নদীতে ও পাহাড়ের উপর দিয়ে বয়ে গেছে চকচকে পানি। তো জাফলংয়ের খুব একটা আমরা ঘুরতে পারিনি, কারণ সে সর্বশেষ সন্ধ্যায় এসেছিলাম এখানে। তো যেটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করছি। এখানে আসলেও আপনারা বিকেলের খাবার বা রাতের খাবার বা সন্ধ্যার নাস্তা এখানে সেরে নিতে পারবেন। পর্যাপ্ত দোকানপাট এখানে রয়ে গেছে। এবার আসে জাফলং নামের ইতিকথায়। জনশ্রুতি আছে ব্রিটিশ আমলের এক ব্রিটিশ চৌকি বা সীমান্ত পাড়ি ছিল। তখনকার এক ইউরোপিয়ান কর্মকর্তা বা ব্যবসায়ীর নাম ছিল জাফ বা জাফল, আর সেই নামের সাথে এই স্থানীয় উচ্চারণের যোগ হয় লং। এভাবেই নাকি জাফলং নামটির প্রচলন ঘটে। আবার কেউ কেউ বলেন পাহাড়ি ভাষা ইংরেজি শব্দের সংমিশ্রণে থেকেই নামটির জন্ম। নিশ্চিত ইতিহাস না থাকলেও নামের ভেতরে লুকিয়ে আছে উপনিবেশিক সময়ের ছায়া। জাফলং অঞ্চলে খাসি ও জৈন্তিকা জনগোষ্ঠী বসবাস বহু প্রাচীন। পাহাড়ের ঢালে তাদের গ্রাম, পান, সুপারি আর লেবুর বাগান আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবনযাপন জাফলংয়ের ইতিহাসে আরও গভীর করে। তাদের লোককথা, উৎসব আর বিশ্বাস জাফলংয়ের ইতিকথার এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক জাফলং সময় বদলেছে। পাথর উত্তোলনের পাশাপাশি জাফলং এখন পর্যটকদের এক বড় নাম। স্বচ্ছ নদীর জল, পাহাড়ের সবুজ দেয়াল, মেঘের আনাগোনা আর দূরে ভারতের পাহাড়, সব মিলিয়ে জাফলং হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের তীর্থস্থান। তবে উন্নয়ন, পরিবেশ ও সংরক্ষণের টানাপোড়েনের আজকের জাফলংয়ের বাস্তবতা খুব বেশি ভালো নয়। আসলে আমরা প্রতিটি স্থানকে, পর্যটনমুখী যে স্থানগুলো আছে এগুলোকে আরও সুন্দর দেখতে চাই গুছানো একটি পরিবেশ। তবে এখানে একটা কথা আছে, যে ইতিহাস বলে দেয় প্রকৃতি আর মানুষের সহাবস্থানে জন্ম নেয় প্রকৃত সৌন্দর্য। এই কথাটা ভুলে গেলে চলবে না। কখনো মানুষকে বাদ দিয়ে প্রকৃতি বা প্রকৃতিকে বাদ দিয়ে মানুষ নই। আমরা দুজনেই মিলেই একটি মহা সৌন্দর্য। অতএব আমরা সবসময় মনে রাখবো, যখন যেখানে যাই না কেন, কোনো জায়গাকে আমরা নোংরা করব না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে পর্যটকরা দেখে সৌন্দর্যটা খুব সহজে উপভোগ করতে পারে। বাংলাদেশের পতাকা, যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই ঘুরে বেড়ান। আমি প্রকৃতির সৌন্দর্যও প্রেমী। আমি ঘুরে বেড়াই আর নিজের চিন্তা চেতনায় একটা সুন্দর বাংলা। আসসালামু আলাইকুম। এখন আবার ঘড়িতে বাজে 4:36। এই পরন্ত বিকেলে জাফলংয়ের সর্বনিচের যে জায়গাটি, এই জায়গাটিতে যে আমরা দুইজন লোক বসে আছি, অনেক দেখলাম। আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে।
আমাদের হাত পা সুস্থ অবস্থায় আমরা এখানে আসতে পেরেছি, এর জন্য শুক্রিয়া। আর যা দেখলাম আসলে এগুলো মানুষের পক্ষে সৃষ্টি করা অসম্ভব, যা শুধুমাত্র এক সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারেন। এর জন্য আমারও লক্ষ কোটি গুণ শুক্রিয়া আল্লাহ দরবারে। উনি যেন আমাদেরকে সুস্থ এবং সুন্দর রাখেন, আমরা যেন পরবর্তীতে আবার এই জায়গাতেই আবারও দেখতে আসতে পারি। কারণ আল্লাহর সৃষ্টি বারবার দেখার মধ্যেও তৃপ্তি হয় না, কিছুটা অতৃপ্তি নিয়েই আমাদেরকে ঘরে ফিরতে হয়। তবে আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ। ওই খবরই আছে বলছি। চালু